আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আল্লাহর অশেষ রহমতে আমি ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে ভ্যাটের জাবেদা নিয়ে কথা বলবো। ভ্যাটের জাবেদাটা আমরা দুইটি ভাগে আমরা বিভক্ত করছি। আজকে আমি প্রথম হচ্ছে হলো বেসিক আলোচনা, তারপর হচ্ছে হলো ভ্যাটের জাবেদা মনে রাখার কৌশল। আমি দুইটি ধাপে কথা বলবো। প্রথমে বেসিক বুঝাবো, পরে আমি কি করবো ভ্যাটের একটি জাবেদা মনে রাখার কৌশল বলে দিব। যে কৌশল তুমি যদি মাথায় রাখো, তুমি কোনোদিনও ভেটে জাবেদা ভুলতে পারবে না। তুমি ভুলতে চাইলেও তোমাকে এই কৌশলটা ভেটে জাবেদা ভুলতে দিবে না। আর এই ক্লাসটা তুমি বুঝতে চাও, তোমাকে অবশ্যই কি করতে হবে, A to Z দেখতে হবে। আমি আজকে প্রথমে আর কি ভ্যাটের বেসিক যে কথাগুলো সেটা নিয়ে আলোচনা করব। ভ্যাট, যার পূর্ণরূপ হচ্ছে ভ্যালু অ্যাডেড ট্যাক্স। এটা বাংলাতে কি মূল্য সংযোজন কর। তার মানে পণ্যের একটা যে মূল্য থাকে, সেই মূল্যের উপরে সরকার আরো কিছু করে কর আরোপ করে, তাকে বলা হয় মূল্য সংযোজন কর। আর এই মূল্য সংযোজন করকে সংক্ষিপ্ত আকারে বাংলায় বলা হয় কি, মূসক। তার মানে যা ভ্যাট, তাই ভ্যালু অ্যাডেড ট্যাক্স, তাই মূল্য সংযোজন কর, এবং তাই কি মূসক। আচ্ছা, এখন এই মূসক বাংলাদেশে 1991 সালে চালু হয়। এই মূসক বা এই ভ্যাট ব্যবসায়ের কোনো আয় না, ব্যয় না। তাহলে কি, এটা আমরা এখন শিখব। এখন আসলে একটা ব্যবসায়ী যখন পণ্য ক্রয় করে, তখন সে কি করে, ভ্যাট প্রদান করে। তার আগে একটু বলে নেই যে এই যে ভ্যাট, যে ব্যবসা ভ্যাট আদান প্রদান করে বা ভ্যাট দেওয়ার যোগ্যতা রাখে বা ভ্যাট ধার্য করা যায় যে কোম্পানির উপরে বা যে ব্যবসায়ীর উপরে, সেই ব্যবসায় ভ্যাট আদান প্রদানের জন্য সর্বপ্রথম একটি ভ্যাট চলতি হিসাব খুলে নেয়, মানে ব্যাংকে একটা অ্যাকাউন্ট খুলে, যে অ্যাকাউন্টের মাধ্যমে কি করবে, ভ্যাট আদান প্রদান করবে। আচ্ছা, এখন আসলে ভ্যাটটা কি? ধরো এ একটা ব্যক্তি বা এ একটা কোম্পানি, এই এ কোম্পানি কি করছে, 1,000 টাকার পণ্য ক্রয় করছে। কত টাকার পণ্য ক্রয় করছে? 1,000 টাকা। এই 1,000 টাকার পণ্য ক্রয়ের উপরে সে কি করতেছে, সরকারকে 15% ভ্যাট দিতেছে। আচ্ছা, তাহলে এই 1,000 টাকার উপর 15% কাটলে তোমার টাকা হবে কত? 150। তার মানে সে পণ্য ক্রয় করার জন্য সে নগদ কত টাকা দিচ্ছে? 1,150 টাকা দিচ্ছে। এই 1,150 টাকার মধ্যে কত টাকা দিচ্ছে ক্রয় বাবদ? 1,000 টাকা। আর ভ্যাট হিসাবে কত দিচ্ছে? ধরো এখানে 150 টাকা দেওয়া আছে। আচ্ছা, তাহলে তার ভ্যাট প্রদানের পরিমাণ কত এখানে? 150। আবার এই ব্যবসায়ী যখন পণ্য ক্রয় করে পণ্য বিক্রি করে, ধরো সে বিক্রয় করেছে 2,000 টাকা। কত টাকা পণ্য বিক্রি করছে? 2,000। এই 2,000 টাকার উপরে সে কত টাকা ভ্যাট আদায় করছে? 15%। বাংলাদেশে ভ্যাট কত পার্সেন্ট? 15%। প্রশ্নে 15% দেওয়া থাকলে তো থাকলে, না থাকলেও আমাকে কি করতে হবে, এই 15% ধরে অঙ্ক করতে হবে। তার মানে ভ্যাটের পরিমাণ ফিক্সড 15%। তাহলে এই 2,000 টাকার উপর যদি 15% ভ্যাট ধার্য করা হয়, তাহলে ভ্যাট আসবে কত? 300। তার মানে সে বিক্রয় বাবদ মোট কত টাকা পেল? 2,000 টাকা। এবং ভ্যাট বাবদ সে কত টাকা আদায় করলো? আমার 300 টাকা। এটা কি প্রাপ্ত ভ্যাট। তার মানে এখানে দেখো, সে ভ্যাট প্রদান করলো 150 আর ভ্যাট আদায় করলো কত? 300। এখন বিক্রয় আয়, ক্রয় কি ব্যয়। তাহলে আমরা ভ্যাট কি আয় ব্যয় ধরবো? না, ভ্যাটকে আয় ব্যয় ধরা যাবে না। তাহলে কি ধরবো, এখন বিষয়টা বুঝিয়ে দেই। ধরো এই ব্যক্তি যে 3,000 টাকা ভ্যাট যে আদায় করছে, তার মানে সে ভ্যাট বাবদ কাস্টমারের কাছে 3,000 টাকা আদায় করছে। এই সরি 300 টাকা আদায় করছে। কত টাকা আদায় করছে? 300। এই 300 টাকা কার টাকা? সরকারের টাকা। এখন ব্যবসায়ের কোন টাকা পয়সা না। কারণ আমরা শুরুতে বলছি এই ভ্যাট ব্যবসায়ের কোনো কিছু না, জাস্ট একটা ব্যবসায়ী কি আদায়কারী মাধ্যম হিসাবে থাকে। এক পক্ষ কাছে আদায় করে আবার প্রদান করে, মাঝামাঝি যা থাকে তা সরকারকে সে কি করে, ভ্যাট হিসাবে চলতি হিসাবের মাধ্যমে বা ভ্যাট অ্যাকাউন্টের মাধ্যমে সরকারকে প্রদান করে থাকে। তাহলে ব্যবসায়ী ভ্যাট বাবদ কত টাকা আদায় করছে? 300 টাকা। আর সে ভ্যাট বাবদ প্রদান করছে কত? 150 টাকা। তার মানে তার এখনো 150 টাকা ভ্যাট প্রদান করা হয়নি। তার মানে কি বললাম, যে সে ভ্যাট আদায় করছে কত? 300। আর ভ্যাট প্রদান করছে কত? 150। তার মানে এখন 150 টাকা কি তার কাছে আছে। তাহলে এই 150 টাকা কার? এই 150 টাকা সরকারের। এটা কিন্তু ব্যবসায়ের টাকা না। তার মানে তাকে ভ্যাটের টাকা কত পরিশোধ করতে হবে? 3,300। আর সে প্রদান করছে কত? 150। অবশিষ্ট কত আছে? 150 আছে। অবশিষ্ট 150 আছে। এই 150 টাকা কার? এটা সরকারের টাকা। তার মানে সরকারকে ব্যবসায়ী যতক্ষণ পর্যন্ত প্রদান না করবে, ততক্ষণ পর্যন্ত এই এ কোম্পানি বা এই ব্যবসায়ী সরকারের কাছে কি দায়বদ্ধ। তাহলে এটাকে আমরা কি বলি? ভ্যাট চলতি হিসাব, এটা দায়। আবার ধরো অনুরূপ যদি এরকম হয় যে সে ভ্যাট প্রদান করছে 300 টাকা,
ভ্যাট প্রদান করছে কত 300, আর ভ্যাট আদায় করছে কত 150। তার মানে প্রদান কত 300, আদায় কত 150। তার মানে সে যা আদায় করছে তার থেকে সরকারকে বেশি দেয়া রাখছে। কত দেয়া রাখছে 150 বেশি দিছে। যদি কখনো টাকা বেশি দেয়া থাকে, অর্থাৎ আমার আহ আদায়ের তুলনায় প্রদান যদি বেশি হয়ে থাকে, যত টাকা বেশি হবে তত টাকাকে আমি কি বলবো চলতি সম্পদ। তার মানে আমি আবারও বলি, এই ভ্যাটটা ব্যবসায়ের আয় না ব্যয় না। এই ভ্যাটটা ব্যবসায়ের কোনো কিছু না, সম্পূর্ণই কার সরকারের। ভ্যাট তার ব্যবসায়ী কি করবে, এক পক্ষের কাছ থেকে আদায় করবে, আর এক পক্ষের মাধ্যমে সে কি করবে প্রদান করবে। এখন এই যে আদান এবং প্রদানের পার্থক্য, এই পার্থক্যটা আমার হচ্ছে কথা। যদি পার্থক্য আদায়ের পরিমাণ কি হয় বেশি হয়, প্রদানের থেকে আদায় যদি বেশি হয়, যত টাকা বেশি হবে তত টাকাকে আমি কি বলবো আমার দায়। মানে যা আমি আদায় করছি তার থেকে বেশি, সরি কম প্রদান করছি, তাহলে যত টাকা কম ওটা আমার জন্য কি হবে দায়। আবার আমি যা প্রদান করছি তার থেকে আদায় আমার কি কম, যত টাকা বেশি প্রদান করছি তত টাকা আমার চলতি সম্পদ। এই হলো ভ্যাটের কথা। ভ্যাটটাকে আমরা আজকে ধরে নেবো এটা আয় না ব্যয় না। ভ্যাট প্রদানের পরিমাণ বেশি থাকলে যতটুকু বেশি সেটা আমার জন্য ভ্যাট চলতি হিসাব, আর আদায়ের পরিমাণ বেশি হলে যতটুকু বেশি সেটা আমার জন্য চলতি দায়। এই হলো আমার ভ্যাটের বেসিক আলোচনা। এখন আমরা কি করব, ভ্যাটের জাবেদা। এই জাবেদা শেখার আগে আমি এক শর্ট টেকনিক শিখাই দেবো, যে টেকনিক শিখলে তুমি জাবেদা কোনোদিনও ভুলবা না। আচ্ছা, আমরা বর্তমান যুগে দুটি হারাম কথার সাথে জড়িত। এই দুটি হারাম কথা আমাদের শরীরে একটা শিহরণ জাগিয়ে দিয়ে যায়, যা আজকে আমি এই অঙ্কের মাধ্যমে ওই কথাটার মাধ্যমে অঙ্কটা বুঝিয়ে দেব। আমাদের যুগে বর্তমানে এই দুটি শব্দ খুবই প্রচলিত, এটা আধুনিক ছেলেপেলের কাছে খুবই একটা নর্মাল ইস্যু। এই যে কথা জিএফ আর বিএফ, আচ্ছা এটা আমি কেমন টানলাম, যদি আমি মনে মনে আচ্ছা তার আগে একটু গল্পটা বলে নিই। যদি রিলেশনের ক্ষেত্রে যদি এই বিএফ যদি আগে অফার করে জিএফ কে, তাহলে জিএফ যদি রাজি হয়, রাজি হওয়ার প্রথম দিকে এই জিএফ বিএফ কে যা বলবে, যে দিকে যাইতে বলবে সেই দিকেই যাবে, কোনো দিকে নড়চড় করবে না, কারণ নড়চড় করলে কি শেষ, আর জোড়া লাগবে না। তার মানে এ যে দিকে যাবে একেও কি সেই দিকে যাইতে হবে। এখন আমরা যদি মনে মনে এইটাকে যদি ক্রয় এবং বিক্রয় ধরে নিই, তার মানে এই ক্রয় এবং বিক্রয়, আর এটাকে যদি আমরা ভ্যাট ধরে নিই, কি ধরে নিই ভ্যাট, তার মানে এটা যে দিকে যাবে এটা কি সেদিকে যাবে। তার মানে ক্রয় যেদিকে ভ্যাট সেদিকে, বিক্রয় যেদিকে ভ্যাট সেদিকে। উল্টা গেলে কি, এইখানে উল্টা গেলে যেমন ব্রেকআপ, এদিকে উল্টা গেলেও কি ভুল। তার মানে আমি কি টেকনিক মনে রাখবো, এটা যেদিকে এটাও সেদিকে। অর্থাৎ আমি এটাকে মনে মনে কি চিন্তা করছি, ক্রয় এবং বিক্রয়, ক্রয় বিক্রয় যেদিকে যাবে ভ্যাটটা কি ওই দিকেই যাবে। তার মানে ক্রয় যেদিকে ভ্যাট সেদিকে, বিক্রয় যেদিকে ভ্যাট সেদিকে। আচ্ছা, এখন আমরা এই প্রশ্নে আসি। এখানে বলা আছে কি নগদে বা ধারে পণ্য ক্রয়, আমি দুইটাই বুঝাই দেবো। নগদে বা ধারে পণ্য ক্রয় কত 20,000 টাকা। তাহলে এই যে 20,000 টাকা পণ্য যে আমি ক্রয় করলাম, ক্রয় হয়েছে কত টাকা 20,000 টাকা। ক্রয়কে আমি কি বলি ব্যয়, আর ব্যয় বললে কি ডেবিট। আমাদের সূত্র আছে সম্পদ ব্যয় উত্তোলন, তিনটা বাড়লে ডেবিট কমলে ক্রেডিট, আমরা সেই সূত্রে ফেলি। এখানে কি ক্রয়টা কি বৃদ্ধি পাইছে, ক্রয় বৃদ্ধি পেলে কি ডেবিট, তাহলে এখানে কি হবে ক্রয় হিসাব ডেবিট। কত টাকা 20,000 টাকা আমি পণ্য ক্রয় করছি, ক্রয় হিসাব কি হবে ডেবিট 20,000 টাকা। এখন এই 20,000 টাকার উপরে কত ভ্যাট, কত 15%। এই 20,000 ইন্টু কত 15%, টাকা আসবে কত 2,000 3,000 টাকা। কত আসবে এখানে ভ্যাট টাকা আসবে 3,000। তাহলে এখানে ভ্যাট চলতি হিসাব, কারণ ওই যে বলছে ক্রয় যেদিকে ভ্যাট সেদিকে, উল্টা গেলেই কি সর্বনাশ। তার মানে ক্রয় ডেবিট, ভ্যাট চলতি হিসাব কি ডেবিট। কত টাকা 3,000 টাকা। আচ্ছা, যদি আমি নগদে ক্রয় করি, তাহলে নগদ টাকা প্রদান করছি, কত প্রদান করছি, পণ্যের মূল্য দিচ্ছি কত 20,000 টাকা, আর ভ্যাটের টাকা দিচ্ছি কত 3,000 টাকা। তাহলে মোট কত টাকা প্রদান করলাম 23,000 টাকা প্রদান করলাম। আচ্ছা, আর যদি নগদ না ধারা হয় তাহলে কি পুরো হিসাব কত হবে 23,000 টাকা। আশা করি বিষয়টা ক্লিয়ার। আচ্ছা, এখন আমাদের আমার কথা হচ্ছে এখানে ভ্যাট সহ পণ্য ক্রয়। এখন ভ্যাট সহ পণ্য ক্রয় মানে কি, ভ্যাট সহ পণ্য ক্রয় মানে হচ্ছে এই যে টাকা আছে 34,500, এই টাকার মধ্যে কি ক্রয় আছে ভ্যাটও আছে। তার মানে এই ভ্যাট সহ আমরা বলতে পারি
ভ্যাট সহ বলতে পারি ক্রয় প্লাস কি ভ্যাট। তাহলে ভ্যাট সহ মানে কি, এখানে ক্রয় আছে প্লাস কি ভ্যাটও আছে। তাহলে আমরা বুঝলাম ভ্যাট সহ মানে হচ্ছে ক্রয় প্লাস ভ্যাট। এখন কথা হচ্ছে আমরা যে কয় টাকার পণ্য কিনি না কেন সেটাকে আমরা সবসময় ধরবো 100%। আমি যে 5 টাকার পণ্য ক্রয় করি তাহলে 5 টাকায় আমার কাছে কি 100%। আর ভ্যাট তো ফিক্সড 15%। তাহলে কত 15%, তাহলে দুটো যোগ করলে কত হয় 115%। তার মানে ভ্যাট সহ মানে কি এখানে আমার কত টাকা আছে 115% টাকা আছে। তাহলে আমাকে কি করতে হবে, ক্রয় 100 আলাদা করতে হবে, ভ্যাট 15 আলাদা করতে হবে, তাহলে তো আলাদা করতে পারবো। এখন আমরা কিভাবে আলাদা করব, এই 34 আমরা তো প্রথমে তাহলে ভ্যাট বের করে নিব। কি বের করব, ভ্যাট। ভ্যাট বের করার সিস্টেম কি, এখানে যেটাকে বললাম 115%, তাহলে আমরা এখানে গেলে 115। তাহলে এখন মোট টাকা কত 34,500। আমি যদি এই 34,500 কে 115টা যদি ভাগ দিই তাহলে আমার টাকা আসবে। আচ্ছা এখানে ভ্যাটের আমরা বের করতেছি না, ভ্যাট কত পার্সেন্ট 15। তার মানে এখানে তো পার্সেন্টেজ কিন্তু দেওয়া যাবে না, এখানে পার্সেন্টেজ বসানো যাবে না, জাস্ট সংখ্যাটা বসাবো। তাহলে এই 34,500 কে 115 দ্বারা ভাগ দিয়ে 15 দিয়ে গুণ করলে আপনার টাকা হবে কত 4500 টাকা। তাহলে এই 34,500 টাকার মধ্যে ভ্যাট আছে কত 4500। তাহলে বাকি টাকাটা কি ক্রয় আছে, তাহলে আমরা এখন বসিয়ে দিই। তাহলে আমরা এখানে কি লিখবো, ক্রয় কত হবে এখানে আমার 30,000, ব্যাট কত হবে 34,000, সরি 4,500, আর এখানে কত হবে 34,500। আশা করি বিষয়টা ক্লিয়ার। আচ্ছা এখন আমরা পরের চাবিতে চলে যাব, নগদ বা ধারে পণ্য বিক্রয়। আমাদের এটা কমপ্লিট, এটাও কমপ্লিট। এখন আমরা পরের চাবিটা কিভাবে করব একটু খেয়াল করি। আহ আমরা এখানে কি করতেছি, বিক্রয় জাবেদা করতেছি। কিসের জাবেদা, বিক্রয় জাবেদা। বিক্রয়কে আমরা কি জানো কি বলি, আয় বলি। আয় বলে যেন কি হয়, ক্রেডিট হয়। তাহলে আয় বললে যদি ক্রেডিট হয় তাহলে আমরা এখানে কি লিখি, বিক্রয় হিসাব কি হবে এখানে ক্রেডিট। তাহলে ভ্যাট চলতি হিসেবে এখানে আমার কি হবে ক্রেডিট। আচ্ছা তাহলে আর বিক্রি করলে কি পাওয়া যায় তাই না। আচ্ছা বিক্রি করলে কি পাওয়া যায়, আর ধার বিক্রি করলে না পাওয়া গেলে কি ভবিষ্যতে পাওয়া যাবে। তাহলে সেটা কি হবে নগদান হিসাব অবলিক প্রাপ্য হিসাব। আচ্ছা কি হবে ডেবিট। এখন খেয়াল করো, এখান থেকে নগদ ও ধারে পণ্য ক্রয়, এখন নগদ করে ধারাই করি টাকা তো, সরি নগদ যদি করি তাহলে টাকা পাইছি, আর নগদটাকে কি বলে সম্পদ বলি, সম্পদ পাইলে কি হবে ডেবিট। আচ্ছা তাহলে নগদ হিসেবে কি হবে ডেবিট। আর যদি ধারে হয় টাকা পাই নাই পাবো, প্রাপ্য হিসাবে আমার জন্য কি সম্পদ, আর সম্পত্তি পারলে কি ডেবিট। তার মানে নগদ হলে নগদ হিসেবে ডেবিট, ধারে হলে প্রাপ্য হিসাব ডেবিট। আচ্ছা এখন বিক্রয় হলে কি ক্রেডিট, কারণ আয়, আয় বাড়লে ক্রেডিট। তাহলে আয় এখানে কত টাকা আছে 20,000 টাকা। তাহলে আমরা এখানে কি লিখবো 20,000 টাকা। এখন 20,000-এর উপরে ভ্যাট কত পার্সেন্ট 15%, কত টাকা হয় 3,000 টাকা। আচ্ছা এখন এটা কি বললাম, এই বিক্রয় যেদিকে ভ্যাট সেদিকে উল্টা দেওয়া যাবে না। আচ্ছা তাহলে আমরা বিক্রয় বাবদ কত টাকা পাইছি 20,000, আর ভ্যাট বাবদ কত পেলাম 3,000। তাহলে মোট আমি কত টাকা পেলাম 23,000। এই হলো আমার কি বিক্রয়ের জাবেদা। এখন আমাদের পরে কি বলা আছে, ভ্যাট সহ পণ্য বিক্রয়। তাহলে ভ্যাট সহ পণ্য বিক্রয় আমরা আগে যেভাবে ভ্যাটটা বের করছি ঠিক অনুরূপভাবে কি ওই একইভাবে ভ্যাট বের করব। কিভাবে, এখানে যে ভ্যাট ইকুয়াল টু কত 115 গুণন কত 15, এখানে কত হবে 34,500। তাহলে এই অনুরূপ ভাবে কত আসবে 4,500 আসবে। তাহলে আমরা এখানে কি লিখবো 4,500 কি ভ্যাট, আর ক্রয় হিসেবে এখানে সরি বিক্রয় হিসেবে কত লিখবো 30,000, আর এইখানে আমি কত লিখবো দুইটা মিলে 34,500। এই হলো আমার ভ্যাটের জাবেদা। আশা করি আজকের ক্লাসটি তোমরা বুঝতে পারছো। যদি তোমরা এই ক্লাসটি বুঝতে পারো তাহলে অবশ্যই আমার এই ভিডিওতে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের এই ভিডিওটি আজকে কেমন লাগছে। ঠিক আছে, আর আমার ভিডিও তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, তাহলে তোমার বন্ধুরা এই ক্লাসটি আজকে শিখতে পারবে। ওকে, আসসালামু আলাইকুম।